স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশীলের সাথে আছে আমি শামীম জাহেদি। বাংলাদেশে 10 কোটি মানুষ এখনও ইন্টারনেট সেবার বাইরে আছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এছাড়া দেশে মোবাইলের কথা বলার সস্তা হলেও ইন্টারনেট ব্যবহার ব্যয় সাপেক্ষ বলছে সংস্থাটি। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য প্রযুক্তি খাত বিষয়ক উন্নয়ন প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে বিশ্বব্যাংক একথা জানায়। আজ আমরা আলোচনা করব সার্বজনীন ইন্টারনেট সেবা। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ আইসিটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিনুল হাকিম। জনাব হাকিম এবং জনাব সাবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো। জনাব হাকিম, আপনার কাছে আমরা প্রথম জানতে চাচ্ছি যে আমার বিশ্বব্যাংকে একটা সাম্প্রতিক সময় একটা প্রতিবেদন দেখে ওরা প্রকাশ করেছে বিশ্বব্যাংক, এবং সেখানে বলছে বাংলাদেশে এখনো 10 কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে, এবং যে চিত্র তারা দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অবস্থা খুব সুখকর নয়। বাংলাদেশ অনেক দেশের চেয়ে একদম পিছিয়ে আছে। আমরা যদি ইন্টারনেট পেনিট্রেশনের কথা বলি, কেন অধিকাংশ মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত? ধন্যবাদ শামীম ভাই। প্রথমে আমি বলি যে দ্বিধাটা শুরু হয়েছে যে বিটিআরসির তথ্য এবং ওয়ার্ল্ড ব্যাংক, এখানেও দুটো আমি এসে আসলাম, দুটো তথ্য প্রকাশ হয়েছে। বেসিক্যালি এটা পারসেপশন থেকে বিটিআরসি যেভাবে বেঞ্চমার্কটা সেট করেছেন, রাইট, মিনিমাম 3 দিন যারা ইন্টারনেট সংযোগ করছেন কিংবা ইন্টারনেট ব্যবহার করছেন, ওনারা তাদেরকে উৎপাদনের মধ্যে নিয়ে এসেছেন, তাদেরকে ইন্টারনেট গ্রাহক হিসেবে উল্লেখ করছেন। ওয়ার্ল্ড ব্যাংকের যে তথ্যটা ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের বেঞ্চমার্কটা সেট হয়েছিল 24 ঘন্টার মধ্যে কোনো একজন গ্রাহক ইন্টারনেট সেবাটা গ্রহণ করবেন কিংবা ইন্টারনেটের মধ্যে ইউজেসটা করবেন, ওনাদেরকে ইন্টারনেট গ্রাহক হিসেবে ওনারা নিয়ে আসছেন। তা বেসিক্যালি এই পারসেপশন থেকে, ডেফিনিশন থেকে একটা তথ্যগত বিশ্বব্যাংক হিসাবে আর বেশি লোক থাকার কথা। বিশ্বব্যাংকের বেঞ্চমার্ক ছিল 24 ঘন্টা, আর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি বডি অথরিটির ছিল 3 দিন। যে গত 3 দিনের মধ্যে কোনো গ্রাহক যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন, ওনারা ইন্টারনেট গ্রাহক কিংবা ইউজার হিসাবে ডিক্লেয়ার করছেন। সেই জন্য আর কি একটা তথ্যগত বিভ্রাট ছিল। আর ওভারঅল ইন্টারনেটের ব্যবস্থা কিংবা পেনিট্রেশন রেট আশানুরূপ ভালো। এখনো উন্নত দেশের সাথে যদি আমরা পর্যালোচনা করি, আপ টু দ্য মার্ক না, বাট বিগত বছরগুলির সাথে বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করা হয়, ইন্টারনেটের পেনিট্রেশন রেট বেশ ভালো বলা যেতে পারে, এবং কোয়ালিটি অফ সার্ভিস সবকিছু আশাব্যঞ্জকভাবে আমরা আশা করছি। ধন্যবাদ। জনাব সাবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে 3 দিনের ব্যবহার অথবা 24 ঘন্টার মধ্যে ব্যবহার, আমরা ভিত্তি যেটাই ধরি না কেন, তারপরে কি আপনার মনে হয় যে পরিমাণ লোক বাংলাদেশের ইন্টারনেটের সাথে কানেক্টেড, এটাকে আশাপ্রদ কিনা? এবং এটার অধিকাংশই যারা ইন্টারনেট কানেক্টেড তারা 95% হচ্ছেন মোবাইল ইন্টারনেট কানেক্টেড। সো এটাও আসলে সেই অর্থে কোনো আশাবাঞ্জক কিনা? এখানে একটা যে 6 কোটি ইন্টারনেট ইউজার না 10 কোটি ইন্টারনেট ইউজার, এই ভিতর কেউ পক্ষপাতী না। যেটাই হোক না কেন, দুটোই আমরা চাই যে আমাদের প্রত্যেকটা মানুষ ইন্টারনেট সেবা পাক। সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি, এই বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই যে আমরা আমাদের দেশের সব মানুষ ইন্টারনেট ব্যবহার করতে এখনো পারছে না, এটা বাড়াতে হবে। এখন আসলে কেন পিছিয়ে আছি এই প্রশ্ন যদি একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করি, তাহলে আসলে আমরা শুরুটা করেছি দেরিতে। নাম্বার 1, আমরা অনেক দেরিতে ইন্টারনেট পেয়েছি বাংলাদেশে। দ্বিতীয়ত, অন্যান্য দেশগুলোর জন্য যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অনেক আগে থেকেই তৈরি ছিল, সেই অবকাঠামোর উপর দিয়ে তারা ইন্টারনেট সেবাটা খুব সহজে মানুষের বাসায় পৌঁছে দিতে পেরেছে। রাইট, যেমন টেলিফোন লাইন 100% পেনিট্রেশন ছিল যখন ইন্টারনেট আসে উন্নত বিশ্বে। তো সেই একই লাইনে তারা ইন্টারনেট দিয়েছে খুব দ্রুত। কিন্তু আমাদের টেলিফোন পেনিট্রেশন কতজন ছিল? মোবাইল ফোন তো ছিলই না, মোবাইল তো প্রযুক্তিগতভাবে নতুন। যে কারণে যেটা হয়েছে যে আমাদের দেশের এই শুরুটা হয়েছে একটু দেরিতে, এবং অবকাঠামো না থাকায় ব্রডব্যান্ড সেবাটা লিমিটেড ছিল শুধুমাত্র বড় বড় শহরের একটু পপুলেটেড এরিয়াগুলোতে এবং সচ্ছল এরিয়াগুলোতে। সব জায়গায় আমরা ইন্টারনেট দিতে পারিনি। যেটা বললেন মোবাইল ইন্টারনেট সংখ্যা বেশি, স্বাভাবিকভাবে এই কারণেই মানুষ তো ইন্টারনেট চায়, যেটা পরের বিকল্প মাধ্যম হিসেবে মোবাইল ইন্টারনেটের সবাই ব্যবহার করার একটা বিকল্প হিসেবে। কিন্তু আমাদের দেশে একটা বড় সংখ্যক মানুষের জন্য এটাই হচ্ছে প্রাইমারি মিনস অফ ইন্টারনেট। তো সেটাকে ব্রেক করার জন্য গত 10 বছরে কিন্তু আমাদের 10 বছর না বলি, যদি 7-8 বছরও যদি বলি, বা 10 বছরের ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট। আমরা যদি গ্রোথ রেট বলি, আমাদের গ্রোথ রেট যদি আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে অন্য দেখে সর্বোচ্চ। আচ্ছা, প্রতি বছর আমাদের ব্যান্ডউইথ কনজাম্পশন প্রায় ডবল হয়, অর্থাৎ 100% প্রবৃদ্ধি হয় ইন টার্মস অফ ইন্টারনেট কনজাম্পশন, এবং নাম্বার অফ ইউজারের গ্রোথও কিন্তু সেই একই রকমভাবে বাড়ছে। সো গ্রোথের দিক থেকে আমরা খুব ভালো আছি, আমরা খুব দ্রুত এগুচ্ছি, এবং আমার বিশ্বাস যে এই পেজটা যদি আমরা ধরে রাখতে পারি, আরো বেশি লোক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারবো। আর আরেকটা প্রশ্ন এই প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে ইন্টারনেট ব্যবহারের জন্য আরো কতগুলো শর্ত আছে। একটা হচ্ছে যে ইউজারের আসলে ইন্টারনেটের প্রয়োজন আছে কিনা, আমাদের মানুষ ওই পরিমাণ শিক্ষিত হয়েছে যে ইন্টারনেট যে এখন অ্যাভেলেবল কন্টেন্টগুলো ব্যবহার করতে পারে। আর একটা হচ্ছে যদি তারা শিক্ষিত না হয়,
বা তারা যদি ইংরেজি ভাষায় পারদর্শী না হয়, তাদের জন্য তাদের ভাষা উপযোগী কন্টেন্ট Content। এবং তাদের প্রয়োজনীয় কন্টেন্ট, যদি প্রয়োজন থাকে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি দেখেন যে ইন্টারনেট আপনার করার তেমন কিছু নেই, আপনি তখন কেন যাবেন? আমার আছে, আমি যাচ্ছি, আপনার আছে, আপনি যাচ্ছেন, কিন্তু গ্রামের কৃষকের জন্য আমি কি দিয়েছি সেখানে আছে এমন কিছু কেন জিনিস ইন্টারনেট সেবা? এই জায়গাগুলো আমাদের আসলে দেখতে হবে। ধন্যবাদ। জনাব হাকিম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমি বলছিলাম জনাব সাবিরকে যে বাংলাদেশে এখন যারা ইন্টারনেট সেবা গ্রহণকারী আছেন তার 95% হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে আপনারা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছেন তারা কি খুব ভালো একটা কি বড় ভূমিকা রাখতে পারছেন বাংলাদেশে ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে? ওয়েল, এখানে আমি আরেকটু তথ্য দিই যে দেশের বর্তমান ইন্টারনেট ব্যান্ডউইথ ইউজেস হচ্ছে ক্লোজ টু 210 জিবিপিএস। আচ্ছা। টেলকো শুধুমাত্র পারপাস সার্ভ করছে মোবাইল অপারেটররা 65 থেকে 70 জিবিপিএস। রেস্ট অফ দ্য ব্যান্ডউইথ কিন্তু আমরা যারা আইএসপি আছি, ওয়্যার্ড আইএসপি এবং প্রকৃতপক্ষে ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছি, বাকি ব্যান্ডউইথটা কিন্তু আমরা ইউজ করছি। তা আমাদের সংখ্যার দিক থেকে যদি আমরা পিছিয়ে আছি, তা পিছিয়ে থাকার মূলত কারণটা হচ্ছে কি ট্রান্সমিশন। টেলকোতের যে ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নাই। সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিছুটা পিছিয়ে থাকার জন্য। আবার পজিটিভ দিক থেকে যদি আমরা এভাবে দেখি, 120-30 জিবিপিএস শুধুমাত্র 40 লক্ষ গ্রাহক ইউজ করছে। তার মানে প্রকৃত ইউজার যারা আছে ওনারাই হচ্ছে কি 40 লক্ষ কিংবা 50 লক্ষ গ্রাহক। মোবাইল গ্রাহক কিন্তু প্রকৃত ইউজার কিংবা রিয়েল ইন্টারনেট ইউজার হিসাবে আমরা চিন্তা করতে পারি না। তারা খুব সামান্য সময়ের জন্য হয়তো খুব সামান্য সময়ের জন্য সোশ্যাল মিডিয়াতে কিংবা হয়তো বা মেল চেকিং এর জন্য, বাট হাই ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশন ইউজেস করা কিংবা আমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে যে অ্যাপ্লিকেশনগুলি, যেই সাইটগুলি, সেগুলোর ভিতরে কিন্তু আমি মোবাইল কিংবা টেলকোর ব্রডব্যান্ড কিংবা ইন্টারনেটটা ইউজ করে আমরা খুব একটা কাজ সমাধান করতে পারি না। এবং ম্যাক্সিমাম ব্যান্ডউইথটা আমাদের মাধ্যমে ইউজেসটা হচ্ছে। তো সেইখানটা আপনি বলছেন যে হয়তো সামনে আরো সামনে ইনফ্রাস্ট্রাকচার যদি সরকার থেকে আমাদেরকে, এবং এখানে আমি একটু উল্লেখ করতে পারি, আজকে আমি একটা নিউজ পোর্টাল সাইটে দেখছিলাম যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং নীতিগতভাবে মন্ত্রিসভার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটা বাসা বাড়িতে আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎ কেবলটা পৌঁছে দিবে। এটা আজকে মনে হয় কিংবা গতকালকে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। আচ্ছা। তো এই বিদ্যুৎ কেবলের সাথে প্রত্যেকটা হাউস হোল্ডে যখন আমাদের ইউটিলিটি কেবলটা চলে যাচ্ছে, ইন্টারনেটের কেবলও যদি এখন মন্ত্রণালয় এটা ডিপ্লয় করে, আমি মনে করব যে এখন যে ব্যারিয়ার কিংবা কোশ্চেনের সম্মুখীন হচ্ছে ব্রডব্যান্ড ইউজার কেন কম, সেটা আমরা অনেকভাবে ওভারকাম করে ফেলতে পারবো যদি এটা করা যেতে পারে। ধন্যবাদ। জনাব সাবির, আপনি বলছিলেন যে কেন মানুষ ব্যবহার করবে, সে কন্টেন্ট কি বা সে প্রয়োজনীয়তার জন্য কি আমরা আসলে বাধ্য করছি কিনা। আমরা যদি বলি যে অনেকে বলে থাকেন যে বাংলাদেশে অনেক কাজ যেটা ইলেকট্রনিক্যালি হওয়া উচিত ছিল কিন্তু সেটা এখনো হয়নি। এখনো অনেক কাজ আসলে সবাইকে ম্যানুয়ালি করতে হয়। যেমন বলা হয় যে তার টেলিফোনের বিলটা যদি সরাসরি ম্যান্ডেটরি করা হয় তাকে ইন্টারনেটের মাধ্যমে দিতে হবে, ওয়াসার বিল যদি ইন্টারনেটের মাধ্যমে দিতে হয়, বা আরও যেসব ইউটিলিটি সেবা সেটা যদি ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই ইন্টারনেটের দিকে ধাবিত হবে। সেইখানে একটা পলিসি গ্যাপের কথা বলছেন অনেকে, সেটা আপনার কি মনে হয়? এখানে কয়েকটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে যে আমাদের দেশে যেহেতু যে মাইন্ডসেট হয়ে গেছে, আমাদের যেহেতু ম্যান পাওয়ার সস্তা, আমরা অনেক জায়গায় একটা মানুষ বসে রাখতে পছন্দ করি অটোমেশনের জায়গার বদলে। আচ্ছা। অনেক ক্ষেত্রেই আপনি যদি বাইরে যে কোনো দেশে যান, আপনার গেটে কিন্তু দারোয়ান নেই, ওখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার দরজা খুলে যাচ্ছে, আপনি সেখানে ঢুকছেন। কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা বিল্ডিং 3-4 জন দারোয়ান আমরা এমপ্লয় করছি। একদিক দিয়ে ভালো, আমাদের দরকার নেই, আমরা এই অটোমেশন না করলে চলে, কিছু লোক এমপ্লয়মেন্ট হচ্ছে। এমপ্লয়মেন্ট একটা চিন্তা হতে হবে। এখন এই জায়গাতে যে ইন্টারনেট সেবার ক্ষেত্রে কিছু জিনিস যদি আমরা অটোমেট করতে পারতাম। আরেকটা কথা হচ্ছে যে এখানে আমাদের মাইন্ডসেট অথবা দুর্নীতি দুটোই একসঙ্গে জড়িত। আমরা কিছু জায়গায় যদি অটোমেট করি তাহলে কিছু দুর্নীতির পথ বন্ধ হয়ে যায়। বলা হয় যে টেন্ডারিং প্রসেসের কথা বলা হয়। এইজন্য আমরা এই টেন্ডারের কথা অনেক ধরে বলছি, কিন্তু আমরা কোন জায়গায় আসলে এই টেন্ডার ইমপ্লিমেন্ট করতে পেরেছি, আমরা পারিনি কিন্তু। আচ্ছা। এর কোনো বাধা নেই। বাধা হচ্ছে যে এটা করলে জিনিস স্বচ্ছ হয়ে যায় এবং আমাদের এক শ্রেণীর মানুষ চায় না যে স্বচ্ছ হোক। তো সেই জায়গায় আমরা ইন্টারনেট ব্যবহার করছি না। আপনি দেখেন এখন অনেক বাসের টিকিট কিনতে আপনি অনলাইনে কিনতে পারেন, রেলের টিকিট আপনি অনলাইনে কিনতে পারেন কিছু ক্ষেত্রে। কিন্তু সেই কেনাকাটার ক্ষেত্রে আবার নানা ধরনের বাধা আছে। আবার সবকিছু অনলাইনে আনতে গেলে একটা বাধা হয়ে যায় কি, যে এই আমরা সবকিছু সস্তায় করতে যে আমরা নিরাপত্তা জায়গাটাকে অবহেলা করি। আচ্ছা। করতে যে তখন আবার দেখি যে আমরা এটিএম কার্ডে খুব অভ্যস্ত হয়ে গেছি, সেখানে আবার আরেক বিপদে পড়ছি, কারণ এটা প্রপারলি সিকিউর না করে আমরা অটোমেশনে গেছি। তো সামগ্রিক সবকিছু একসঙ্গে ডেভেলপ না হলে শুধু ইন্টারনেট ডেভেলপ করে ভালো হয়ে যাবে এটা আশা করা খুব মুশকিল। আরেকটা যেটা বলছিলেন যে আমাদের ইউজার সংখ্যা কম, তার আরেকটা বড় কারণ কিন্তু ও যেটা বলে যে অবকাঠামো নেই। অবকাঠামো নেই কেন? তার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের মানুষের বাইং পাওয়ারটা কিন্তু কম। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে একটা জিনিস নিয়ে আমার তীব্র আপত্তি আছে, সেখানে বলছে যে ইন্টারনেট কস্টলি। হ্যাঁ, বলা হচ্ছে এটা ইন্টারনেট কস্টলি বাংলাদেশ পার্সপেক্টিভে,
আমাদের বাংলাদেশে একটা মানুষের মাসিক যে গড় আয় সেই তুলনায় ইন্টারনেট ডেফিনেটলি কস্টলি, কিন্তু আমি যদি এটা অন্য দেশের সঙ্গে কম্পেয়ার করি, একটা উন্নত দেশের কম্পেয়ার করি, আমাদের ইন্টার 1/4 কস্টে আমরা ইন্টারনেট দিচ্ছি বাংলাদেশে। কিন্তু আমরা কি সেভাবে চিন্তা করবো এটা? কারণ আমি তো চিন্তা করতে হবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে চিন্তা না, করতে হবে। দুটোই করবেন, আমি কোনটাকে চিন্তা করতে নিষেধ করছি না। আমি এটা বলছি যে ইনভেস্টমেন্ট ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ওই দেশে যা যে যন্ত্র ব্যবহার করে আমরা সেই একই যন্ত্র ব্যবহার করি, একই ফাইবার ব্যবহার করি, কিন্তু আমাদের দেশে সেবা দেওয়ার ক্ষেত্রে ট্যাক্স এবং অন্যান্য যে ঝামেলাগুলো, বাংলাদেশে ইন্টারনেটের উপরে হাইয়েস্ট ট্যাক্স ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু আরেকটা রিপোর্টে আছে। এই জনাব সুমন, আপনাকে ধন্যবাদ। আমার সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলে এই বিষয়ে আবার। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি সার্বজনীন ইন্টারনেট সেবা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন আইসিটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির এবং বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম। জনাব হাকিম এবং জনাব সাবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হাকিম, আপনাকে জানতে চাচ্ছি, আমরা বিরতিতে যাবার কথা বলছিলাম, বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের ইন্টারনেট যে মূল্য ট্যারিফ সেটা অনেক বেশি। জনাব সাবির বলছেন তুলনামূলকভাবে এটা যদি অন্য বিশ্বের অন্য দেশে তুলনা করা হয় এটা বেশি না। আপনার কি মনে হয়? এবং এইটা এটা কমানোর আসলে উপায় কি? যেটাই আছে এখন আমাদের যে ইন্টারনেটের উপর যে ট্যারিফ যা বললো, উনি বলছিলেন বেশ কিছু ট্যাক্সের বোঝা বলছিলেন। প্রথমত হচ্ছে কি, বিশ্বব্যাংক সুমন ভাই যেটা মেনশন করছিলেন যে বিশ্বব্যাংক বাংলাদেশের ইন্টারনেটের ট্যারিফটা হাই বেসড অন দ্য বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু আমরা যদি টোটাল বিশ্বের সাথে কম্পেয়ার করি, বিশ্বের সাথে কম্পেয়ার করলে আমাদের ইন্টারনেট কিন্তু উন্নত বিশ্বের তুলনায় আরো কম মূল্যে ইন্টারনেট সার্ভিসটা দিচ্ছি। উন্নত বিশ্বে যেই ধরনের রিক্রুটমেন্ট, যেই ধরনের এইচআর, যেই ধরনের পলিসি ইউজ করা হয়, বাংলাদেশেও কিন্তু আমরা সেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছি। আচ্ছা, ট্যাক্সের ক্ষেত্রে যদি এখন আসি, বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স আমাদেরকে দিতে হয়। ইন্টারনেট সেক্টরটাকে আমরা আইসিটি সেক্টরকে থার্ড সেক্টর বলছি, বাট কর্পোরেট ট্যাক্স হিসাবে আমাদেরকে এখনো সরকারকে 37 পয়েন্ট সামথিং প্রতি বছরে এটা শেয়ার করতে হচ্ছে। ফাইবার ইকুইপমেন্ট, ফাইবার কেবল যদি দেশে আমদানি করতে হয় 37 পয়েন্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল। অন্যান্য নেটওয়ার্ক ইকুইপমেন্ট, যে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কিন্তু আমার পেনিট্রেশন আমি কোনোভাবে পেনিট্রেট করতে পারবো না। ইকুইপমেন্টের উপরে এখনো 22% ট্যাক্স আছে। তা এত হাই লেভেলের ট্যাক্স থাকার পরে ইন্টারনেটের পেনিট্রেশন কিংবা ইন্টারনেট কম মূল্যে গ্রাহককে পৌঁছে দেওয়া আসলে কোনোভাবে সম্ভব না। সরকারকে এই পক্ষে এগিয়ে আসতে হবে এবং আলটিমেটলি সরকারের যে অবজেক্টিভ আছে, শুধু ইন্টারনেট ঘরে ঘরে পৌঁছে দিলেই হবে না, সস্তায় পৌঁছে দিতে হবে। সেটার জন্য আমাদের ট্যাক্স কিংবা আদার্স যে পলিসিগুলি আছে, পলিসি লেভেলে খুব বেশি পরিমাণে মনোযোগ দিতে হবে। জনাব সাবির, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছি পলিসির কথা, একটা পলিসি বলা হচ্ছে যে ট্যাক্সের পলিসির কথা হচ্ছে, আর কি ধরনের পলিসি যেটা প্রয়োজন এই সাব সেক্টরের জন্য, যাতে ব্রডব্যান্ড সেবা, আমি বলছি মোবাইল সেবা নয়, ব্রডব্যান্ড সেবা, 3G হয়তো আপনি ব্রডব্যান্ড বলতে পারেন, আমি বলছি যে ঘরে ওয়্যার্ড সার্ভিসের মাধ্যমে সেটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ রিলায়েবল সার্ভিস পেতে পারে, সেইখানে যদি আমরা না দিতে পারি লাভ হবে না। সেইখানে নিতে হলে আসলে কি ধরনের পলিসি পরিবর্তন প্রয়োজন? ও যেটা বললো তার সঙ্গে পলিসি রিলেটেড আর একটা কথা বলি, যে খরচের ক্ষেত্রে ইন্টারনেট সেবার উপরে গভর্নমেন্ট 11% ডিরেক্ট রেভিনিউ শেয়ার করে। আচ্ছা, রেভিনিউ শেয়ারিং, নট প্রফিট শেয়ারিং। অর্থাৎ যা ইনকাম করা হয় সেখান থেকে প্রফিট লস বাদ দেন, টোটাল ইনকামের উপরে দুইটা লেভেলে 11% রেভিনিউ শেয়ার করে। এবং ইন্টারনেটের পলিসির একটা বড় ঝামেলা যেখানে, সেখানে হচ্ছে যে আমরা যদি হায়ারার্কি দেখি, তাহলে মিনিমাম 4, ম্যাক্সিমাম 3, ম্যাক্সিমাম 5টা পর্যন্ত লেয়ারে ইন্টারনেট সেবা দেওয়া হয়। আইটিসি, সাবমেরিন কেবল, আইআইজি, আইএসপি, তারপরে লোকাল আইএসপি, দেন আপনার বাসায় যে ইন্টারনেটটা পৌঁছচ্ছে। তো প্রত্যেকটা লেভেলে যদি আপনি প্রফিট, প্রত্যেকটা লেভেলে যদি ইনভেস্টমেন্ট সব কিছু দেখেন, তাহলে আমরা নিজেরা ইন্টারনেট সেবার কস্টটাকে আমরা বাড়িয়ে ফেলছি। আমরা বলছি যে আমরা সব খুব কম কস্টে দিচ্ছি অন্যদের তুলনায়, অন্য দেশের তুলনায়, আবার আমার এখানে কস্ট সবচেয়ে বেশি এবং গভর্নমেন্ট আপনি বলছেন যে একই ইকুইপমেন্ট ব্যবহার করছেন আপনারা বিদেশের মতন, শুধু ট্যাক্স বেশি, তাহলে আপনি বলছেন তুলনামূলক আমাদের এখানে কম কিভাবে হচ্ছে? আপনার প্রফিট মার্জিন থাকছে না? এটা পিছনে একটা মাত্র কারণ হচ্ছে যে, দুটো কারণ আমি বলি আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে ভীষণ কম্পিটিশন, এত একবার ইনভেস্টমেন্ট করে সবাই চাইছে সার্ভাইভ করতে, কাজেই লস হলেও ভবিষ্যৎ দিকে তাকিয়ে তারা ব্যবসা করার চেষ্টা করছে। অথবা এই দেশে কিছু পাগল এই দেশে ব্যবসা করে, যারা আসলে ব্যবসার কথা চিন্তা না করে তারা সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। নইলে, এবং যে কারণে আপনি যেটা বললেন যে কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে একটা বড় কমপ্লেন আছে আমাদের দেশে। কোয়ালিটি তো থাকবেই, কারণ যদি আপনি যে ইনভেস্টমেন্ট তার চেয়ে যদি আপনার খরচ বেশি হয়, যে ইনকামটা যদি খরচ বেশি হয়, তাহলে পরে তো আপনি আসলে ভালো সার্ভিস দেবেন কিভাবে? রাইট। তো আপনি যদি উদাহরণ দিই, দামের কথা বললো, বাংলাদেশে এখন অ্যাভারেজ ঢাকা শহরে ব্রডব্যান্ড সার্ভিসের কস্ট হচ্ছে 500 থেকে 1200 বা 1500 টাকা। যদি ভালো সার্ভিসগুলো 1500 টাকা আর মিনিমাম স্ট্যান্ডার্ড 500 টাকা, সেখানেও কিন্তু প্রায় মানে 1 Mbps মতো ব্যান্ডউইথ তারা পায় ইউজাররা। সো
আগের তুলনায় কোয়াইট গুড। আপনি ইউরোপ বা আমেরিকাতে যদি আপনি বাসায় ব্রডব্যান্ড সার্ভিস চান, মিনিমাম আপনাকে $35 থেকে $50 পে করতে হবে। তাদের হয়তো মান্থলি ইনকামটা বেশি, সেইভাবে চিন্তা করবে, অনেকে সেই জন্য সেভাবে চিন্তা করবে। $1200 বাংলাদেশের অনেকের জন্য কস্টলি, এতে কোনো সন্দেহ নেই, আমি এবার কোনো একমত নেই। কিন্তু এই সার্ভিস দেওয়ার জন্য তার যে কস্ট, তাতে $1200 আসলে সাস্টেনেবল না। ধন্যবাদ জনাব হাকিম। কোয়ালিটি অফ সার্ভিসের কথা বলছিলেন জনাব সাবিন। আমরা দীর্ঘদিন শুনছি যে ব্রডব্যান্ডের সংজ্ঞা নির্ধারণ করা দরকার, সেই বিষয়ে কি অবস্থা? মিনিমাম কত স্পিড হলে আমরা সেটাকে ব্রডব্যান্ড বলবো? এমওপিটি থেকে এবং বিটিআরসি থেকে অলরেডি একটা ডিরেক্টিভ পাবলিশড হয়েছে, ব্রডব্যান্ডের জন্য মিনিমাম 5 Mbps ডিক্লেয়ার করা হয়েছে। এটা কি অলরেডি ঘোষণা করা হয়েছে? অলরেডি ঘোষণা করা হয়েছে যে মিনিমাম 5 Mbps এর ব্রডব্যান্ড কানেক্টিভিটিকে ওনারা ব্রডব্যান্ড হিসাবে ডিক্লেয়ার করবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখন কোন অবস্থায় আছি এবং সেই অবস্থায় যেতে হলে কি ধরনের বাড়তি ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন বলে মনে হয় আপনার? আচ্ছা, ওয়্যার্ড আইএসপি ফাইবার অপটিক্সে আমরা যারা কানেক্টিভিটি এনশিওর করছি, মোস্ট অফ দ্য আইএসপি কিন্তু ব্রডব্যান্ড কানেক্টিভিটি এনশিওর করছে। আচ্ছা, আমাদের তথ্য মতো হিসাব এবং যেটা 5 Mbps যেটা 5 Mbps, প্রায় 40 থেকে 50 লক্ষ ইউজার ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আছেন, 5 Mbps ব্যান্ডউইথ পাচ্ছে। এবং এখানে উল্লেখযোগ্য হচ্ছিল যে ব্যান্ডউইথের ক্ষেত্রে আমরা দুই রকমের ব্যান্ডউইথ ইউজ করা হয়, একটা লোকাল ব্যান্ডউইথ, একটা ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ। তা লোকাল ব্যান্ডউইথ কিন্তু সবাই, প্রত্যেকটা গ্রাহক এনশিওর করা যায় যে মোর দ্যান 5 Mbps, মিনিমাম 10 Mbps পাচ্ছে। সেই তুলনায় বলা যেতে পারে যে ব্রডব্যান্ডের কোয়ালিটি অফ সার্ভিস গত বছর কিংবা আগের তুলনায় অনেক অনেক ইমপ্রুভ করেছে দেশে। আরেকটা প্রশ্ন আপনাকে জানতে চাচ্ছি যে আমি বলছিলাম যে মোবাইল ফোন যারা ব্যবহার করেন সেখানেই তারা মূলত বাংলাদেশে 95% মানুষ ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকে। তাহলে কি আপনারা মনে করছেন বা মনে হয় যে ভবিষ্যতে যারা আপনারা ওয়্যার্ড সার্ভিস দিচ্ছেন তারা পিছিয়ে পড়বেন, বা আপনারা সামনে কোনো ভবিষ্যৎ দেখেন কিনা আদৌ? আসলে আচ্ছা, আমাদের ভবিষ্যতের অনেক থ্রেড আছে শামীম ভাই, তা এই জিনিসগুলি আসলে ওভারকাম যদি করতে হয়, আমার মনে হয় পলিসিগত লেভেলে কিছু কাজ করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের দেশে ওয়াইম্যাক্স সার্ভিস প্রোভাইডার আছে যারা শুধুমাত্র ডেটা, রুগ্ন বলেই মনে করা হয়, রুগ্ন চলবে, শুধুমাত্র ডেটা সার্ভিস ওনারা মার্কেটে এনশিওর করছে। ওনাদের গ্রাহক সংখ্যা কতটুকু? টেলকোদের যে অ্যাডভান্টেজ তাদেরটা হচ্ছে যে ওনারা ভয়েসের সাথে ডাটা সার্ভিসটা, ওনাদের মেজর বিজনেস কিন্তু ভয়েস সার্ভিস, এর সাথে ডাটা বিজনেস করাতে ওনাদের ইনফ্রাস্ট্রাকচার একটা ফ্যাসিলিটি পাচ্ছে, সেজন্য গ্রাহকটা এগিয়ে যাচ্ছে। এখন আমরা যারা ওয়্যার্ড সার্ভিস কিংবা ফাইবার অপটিক্স ব্রডব্যান্ড এনশিওর করছি, সরকার থেকে যদি আমাদেরকে ট্রিপল প্লে সার্ভিস অন করার অনুমতি দেয়, সেই ক্ষেত্রে ডেফিনেটলি ব্রডব্যান্ডের মূল্যটাও অনেক অংশে কমে আসবে। প্লাস হচ্ছে গিয়ে সরকার যেটা চাচ্ছে পেনিট্রেশন, সেই পেনিট্রেশন তাহলে আপনারা 2-3 গুণ বাড়তি সুবিধা দিতে পারবেন যদি। আচ্ছা, ট্রিপল প্লে সার্ভিসটা যখন হবে তখন আমি একটা কেবলের মাধ্যমে আপনাকে ভয়েস, ভিডিও, ডাটা 3 রকমের সার্ভিসই এনশিওর করতে পারবো। আচ্ছা, তা সেই ক্ষেত্রে আমাদের কস্টও কিছুটা মিনিমাইজ হয়ে আসবে, গ্রাহকের কাছ থেকে হয়তো আমরা কম মূল্যে আরেকটু ইন্টারনেট সেবা দিব। সময় খুবই কম, 20 সেকেন্ড আপনি বলবেন এইখানে কি পলিসি কোনো ব্যত্যয় আছে কিনা, বা দুই সেক্টরকে আলাদাভাবে মানে গ্রো করা উচিত কিনা? পলিসিগত তো সমস্যা আছেই, কারণ আমাদের প্রত্যেকটা লাইসেন্স রেস্ট্রিক্টেড টু সামথিং। একই কাজের জন্য ভাগ করে আমরা 4-5 লাইসেন্স কমিয়েছি। কাজে লাইসেন্স সিস্টেমটাকে আরেকটু সিম্পলিফাইড এবং যদি আরো সহজ করা যায়, তাহলে আসলে আমরা সেবার ক্ষেত্রে অনেক ভালো করতে পারবো, পেনিট্রেশন আরো অনেক বাড়বে। জনাব সাবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। তো আমরা আশা করবো যে বাংলাদেশের ইন্টারনেট সেবা সত্যিকার অর্থে কম দামে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। তবে একটা জিনিস আপনাকে বলছি, যেটা বলতে সময় পেলাম না, সেটা হচ্ছে যে এই আমাদের একটা যেটা হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের সময় খুব কম, আমার প্রোগ্রাম স্যার, না আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান। সরি, আমি ভেবেছি শেষ হয়ে গেছে। না না, আমি যেটা বলছিলাম যে একসময় আমরা ওয়্যার্ড ব্রডব্যান্ডে ছিলাম, মোবাইল ব্রডব্যান্ড এসে আমাদের অনেক ইউজার নিয়ে গেল। আচ্ছা, এখন যেটা হয়েছে, মোবাইল অপারেটররা ব্রডব্যান্ড তৈরি করেছে, সেটা পিপল নট হ্যাপি, তারা দে আর ট্রাইং টু মাইগ্রেট টু দ্য ব্রডব্যান্ড। ধন্যবাদ। সো এটা একটা ট্রানজিশন হয়ে যাচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।